সুপ্রিয় দর্শক, স্পোর্টস মেলের নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আজ আছি একটি নতুন পর্ব নিয়ে। আপনারা জানেন খেলাধুলার উপর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নিউজ নিয়েই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। রেদওয়ান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আমরা শুরুতে চলে যাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকায় আজ প্রকাশিত খেলাধুলার পাতা নিউজের উপরে। প্রথম আলোর শিরোনাম হচ্ছে প্রস্তুতির আবহে ক্রিকেটাররা, আর সাবেক পরিচালকেরা দুর্নীতি তদন্ত চান। আজকের পত্রিকাতে খেলাধুলার পাতার প্রধান নিউজ হচ্ছে সময় চেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা, আর একটা হচ্ছে বিসিবিতে আসতে তাদের তোড়জোড়। কালের কণ্ঠে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তামিম, আর আরেকটা হচ্ছে হুমকিতে চিন্তিত নয় বিসিবি। দেশ রূপান্তরে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে এই বাংলাদেশকে সমীহ করবে ভারত, আর হচ্ছে আরেকটি নিউজে ভুটানের দ্বিতীয় ম্যাচটি জয়ের জন্য ফাইনাল। সমকালে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে অনেক কিছু শেখার বাকি। এটি হচ্ছে নাহিদ রানার একটি ইন্টারভিউ করেছেন সেকান্দার আলী, আর ভেন্যু ইস্যুতে ভারতের সঙ্গে কথা বলবে বিসিবি। আর হচ্ছে মানব জমিনে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে কন্ডিশন একপাশে রেখে জয় নিয়ে ফিরতে চায় বাংলাদেশ, আর ভারতে হামলার হুমকি হালকাভাবে নিচ্ছে বিসিবি। দ্য ডেইলি স্টারের খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে সান্তোস কোয়েস্ট টু এড ব্যাটিং মিজারি, আর ভুটাস লুক ফর অ্যানাদার উইন ইন ভুটান। রিদন ভাই, দেখলেন তো পত্রপত্রিকার নিউজ, আজকে যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেই সমস্ত নিউজ। আপনারা গতকালকে ক্রিকেট বোর্ডে আসছেন, এসে আপনারা কিন্তু যারা সাবেক পরিচালক ছিলেন তাদের বেশ কয়েকজন দেখলাম আপনারা এসে বিসিবি সভাপতি, নবনির্বাচিত সভাপতির সাথে কথা বলেছেন। এখন তো ব্যাপারটা এমনই যে যেহেতু আপনি এখন সরকারের সব জায়গায় সংস্কার চাচ্ছে, এখন আপনারা ক্রিকেট বোর্ডে আসছেন, কথা বলছেন, এটা কিন্তু একজন সংবাদকর্মী হিসেবেও কিন্তু আমাদের যেমন কৌতূহল, তেমন দর্শক এবং যারা পত্রপত্রিকা পাঠক তাদের কাছেও বিষয়টা কৌতূহল। এখন আসলে ওই যে ফারুক ভাইয়ের সাথে যে কথা বললেন, আপনাদের কি সমস্ত বিষয় আলোচনা হলো, একটু কাইন্ডলি যদি বলতেন। শামীম ভাই, আপনাকে আজকের এই স্পোর্টস টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ব্যক্তিগত আপনাকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন যাবতই কিছু বিষয় আসলে শেয়ার করা দরকার। আমি একটা ফোন পাই, বিসিবি প্রেসিডেন্ট আমাদের সাবেক পরিচালকদের সাথে মত বিনিময় করবে, সেই হিসেবে আমরা আসি এবং এসে ওনার বক্তব্য শুনি। উনি আমাদেরকে সহযোগিতা চান আমাদের কাছে। ক্রিকেটের উনি দায়িত্ব পেয়েছেন, সবাই জানেন বর্তমান পরিস্থিতিতে ফারুক ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালন সভাপতি তো একা করবেন না, সবাইকে নিয়ে করতে হবে। সেই লক্ষ্যে আমাদের সাথে মত বিনিময়। আমরা আমাদের তরফ থেকে পুরোপুরি যত প্রকার সহযোগিতা আছে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছে ওনাকে। পাশাপাশি বিসিবির যে পার্টগুলি ক্লাব পর্যায়ে, জেলা বিভাগ পর্যায়ে, খেলোয়াড়দের সাবেক খেলোয়াড়দের পর্যায়ে বেশ কয়েকটা বিষয় আছে, সবগুলি বিষয় থেকে যাতে সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে সব নতুনভাবে নির্বাচিত হয়ে ফারুক ভাইকে সহযোগিতা করতে পারে, এই বিষয়টাই আমরা আলোকপাত করেছি। আচ্ছা, আপনারা যারা আসছিলেন তাদের মধ্যে কিন্তু সার্চ কমিটির একজন সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মহিউদ্দিন বুলবুল ভাই। জি, উনিও ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক। ওনার আশাটা কিন্তু একটা ভিন্ন মাত্রা নিয়ে গেছে, যেহেতু উনি সার্চ কমিটির সদস্য। উনি আসলে ক্রীড়াঙ্গনের বিভিন্ন যে ফেডারেশন আছে সকল ফেডারেশনের একটা
কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে তাদের দুর্নীতি অনিয়ম এগুলোর বিষয়ে ওনারা দেখতেছেন। এখন মানে ব্যাপারটা হচ্ছে কি যে ওনার আশাটাকে আপনারা এই আসার পরে ওনার সাথে ফারুক ভাইয়ের কথা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমি মনে করি এটা সার্চ কমিটির জন্য ভালো হবে, কারণ সংবিধান নিয়েও কথা হয়েছে। ফারুক ভাই তো সংবিধানের বাইরে গিয়ে ক্রিকেট পরিচালনা করতে পারবেন না, সংবিধানের মধ্যে থেকেই করতে হবে। আর সরকার যেহেতু চাচ্ছে সংস্কার প্রক্রিয়ায় সাংবিধানিক একটা সংস্কার, আর উনি যেহেতু সার্চ কমিটির মেম্বার, উনি আসলে সার্চ কমিটির মেম্বার হিসেবে আসেন নাই, উনি সাবেক একজন ক্রিকেট পরিচালক হিসেবে আসছেন। তো সংস্কার নিয়ে যে আলোচনাগুলি হয়েছে, সরকারকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এটা সহায়ক হবে, এটা নেগেটিভ কোনো কিছু হবে বলে আমি মনে করি না। আচ্ছা রেদওয়ান ভাই, আপনি যেটা বলছেন, আপনি তো ক্রিকেট বোর্ডের সাবেক মানে ক্রিকেট বোর্ডে আপনি বিগত 3 টার্মে আপনি পরিচালক ছিলেন। আপনি 2 টার্মে ছিলেন। হ্যাঁ, 2005 নির্বাচিত হয়ে আসছেন, পরবর্তীতে 2008 নির্বাচিত হয়ে আসছেন। আপনি আপনার হাতে কিন্তু ক্রিকেট বোর্ডের 2টা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেটা হচ্ছে 2008 আমি নিজেও জানি। আপনি টোটাল ভাই 2008 এবং 2012 তে যে কনস্টিটিউশনটা রেখে গেছেন আপনারা, ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যাপ্রুভ করেনি এবং পরবর্তীতে এই গঠনতন্ত্রকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। আপনি 2টা কনস্টিটিউশনে কিন্তু অ্যামেন্ডমেন্টে আপনার একটা হাত আছে, আপনি এর উপর স্টাডিও আপনার ভালো আছে। এখন ক্রিকেট বোর্ড কি, আপনি কি মনে করেন যে ক্রিকেট বোর্ড সেই অতীতের কনস্টিটিউশনে ফিরে যাওয়াটা উচিত ক্রিকেট বোর্ডের? ভাই আমরা, আপনি জানেন যে আমি কোটা বিন করছি বুঝছেন তো, 2012 সালে ছিল। আমরা 2008 এর যে কনস্টিটিউশনটা, সেটা তখন জেনারেল জামেলি ছিলেন প্রেসিডেন্ট, ওনার সাথে আমরা দীর্ঘ সভাকের 2008 কনস্টিটিউশন আমরা করেছিলাম। সেটা অনেকটাই ভালো ছিল। 2008 নির্বাচন হওয়ার পর আমরা কিছু কিছু জায়গায় অনুভব করেছি, রাজনৈতিকভাবে যাতে কেউ বোর্ডে পদায়ন হতে না পারে, সেই কারণে কিছু কিছু জায়গায় আমরা কনস্টিটিউশন সিরিকালা করে দিয়েছিলাম। যেমন জেলা থেকে একজন কাউন্সিলর হবে, ওই জেলা ক্রীড়া সংস্থার সদস্য বা সাধারণ পরিষদের সদস্য, সেটা মনোনয়ন দিবে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ, এককভাবে প্রেসিডেন্ট দিতে পারবে না। এই জায়গাটা করেছিলাম যে এখান থেকে নিরাপদ একজন সংগঠক সুন্দরভাবে বোর্ডে আসতে পারতো, কাউন্সিলর হয়ে মতামতগুলি ব্যক্ত করতে পারতো। আরো কিছু কিছু জায়গা আছে, যেমন খেলোয়াড়দের একটা জায়গা ছিল, জানেন যে ক্রিকেট উন্নয়নে খেলোয়াড়দের ভূমিকা অপরিসীম। সেই জায়গায় ভারতেও আমরা খেলোয়াড়দের জায়গাটা আমরা সুন্দরভাবে রেখেছিলাম। সেই জায়গায় একটার জায়গায় আমরা যদি 2টা বা 3 জন খেলোয়াড়কে বোর্ড পরিচালক রাখতাম, সেটা আরো ভালো হতো। তো সেই জায়গাটা, সেই দিক থেকে আমরা মনে করি 2012 যে কনস্টিটিউশন আমরা অ্যামেন্ডমেন্ট করেছিলাম, সেইখানে ওইটাই ওই কনস্টিটিউশনে ফিরে যাওয়াটাইকে আমি উত্তম মনে করি, এবং সেটাই ক্রিকেটের জন্য ভালো হবে। এবং 2008 পরে যে ঘটনাগুলি ঘটেছে, মানে 12 পরে যে বর্তমান যে সংবিধান আছে, এই সাংবিধানিকের এই যে আজকের যে দলীয়করণ, দুর্নীতি, এগুলি কিন্তু এই সংবিধান দিয়ে করা হয়েছে। আপনি যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার কাউন্সিলর হয়ে আসতে পারে এবং বোর্ড পরিচালক হতে পারে। এবং আমরা কনস্টিটিউশনকে 2টা পার্ট করেছিলাম, 3টা না, আপনাদের কনস্টিটিউশনের সময় একটা ছিল, সেটা হচ্ছে জেলা এবং বিভাগের যে কাউন্সিলর হবে তার কিন্তু একটা যোগ্যতা, মিনিমাম একটা যোগ্যতার কথা আপনার উল্লেখ ছিল, যে একটা জেলা আপনি সর্বশেষ 3 আসরে কতবার খেলছে জাতীয় চ্যাম্পিয়নশিপে, সেটার উপরে আসছে, সেখানে লিগ হয় কিনা, অনেক বিষয় ছিল। এবং আপনাদের লিগটা ম্যান্ডেটরি করা ছিল। এখন দেখা যাচ্ছে যে বিগত 3টা ক্রিকেট বোর্ডের 3টা নির্বাচনে দেখলাম যে আসলে চট্টগ্রাম বিভাগের সাথে সম্পর্ক নাই, খুলনা বিভাগের সাথে সম্পর্ক নাই, ইভেন উপজেলার ক্রীড়া সংস্থার সাথে সম্পর্ক নাই, এমন 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 কাউন্সিলরকে আপনার মনোনয়ন দিয়ে এনে তারপর তাকে বোর্ড পরিচালক পর্যন্ত তাদেরকে করা হয়েছে। আমি সেই কথাটাই ফিরে আসতেছি। এটা এই ধরনের কিছু যদি করা হয়, তাহলে কি ওই জেলাকে বঞ্চিত করা হয় না, বা ওই বিভাগকে কি বঞ্চিত করা হয় না? 2012 সংবিধান যদি বহাল থাকতো, তাহলে এই ঘটনা সম্ভব ছিল না। ধরেন শেখ সোহেল, সে কোনো পর্যায়ে ক্রিকেট খেলছে বা ক্রীড়া সংগঠক কিনা আমি জানি না, বাট ক্ষমতার দাপটে উপজেলা ক্রীড়া সংস্থারও কেউ না। একই অবস্থা কাজী ইনামের ক্ষেত্রে, একই অবস্থা কিন্তু আকরাম খানের ক্ষেত্রেও কিন্তু কেউই না। সেই কথাটাই বলতেছি আর কি। সেই জন্য উনি ক্ষমতার দাপটে খুলনা বিভাগের পরিচালক হিসেবে দাপটের সাথে দীর্ঘদিন কাটিয়ে গেলেন। এটা কি হয় না যে ওই বিভাগের যে আপনার যে যারা বিভাগীয় ক্রীড়া সংস্থা বা জেলা ক্রীড়া সংস্থা যারা পরীক্ষিত দীর্ঘদিন ধরে আপনার রুট লেভেলের ক্রিকেট বা রুট লেভেলের অন্যান্য খেলাধুলা পরিচালনা করছে, তাদেরকে বঞ্চিত করা হয় না? অবশ্যই বঞ্চিত করা হয়েছে। সেটা যে সেই জন্য বললাম যে 2012 সংবিধান আমরা যে প্রস্তাব দিয়েছিলাম, সেটা যদি থাকতো তাহলে সত্যিকারের ক্রিকেট সংগঠকদের আমরা মূল্যায়ন করতে পারতাম। তা না করে তারা শুধুমাত্র সভাপতির স্বাক্ষরে
যে কোনো কাউকে যে কোনো জায়গা থেকে কাউন্সিলর বানানোর সুযোগ তৈরি করে হ্যাঁ, আপনাদের সময় তো এটা ছিল যে আপনারা সরাসরি আপনাদের জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থার যে মনোনয়ন দিত, ওটা একটা বৈঠকের মাধ্যমে অনুমোদন সাপেক্ষে আসতো। সেটা তো ছিল না গত 3টা নির্বাচন। না, সেটা প্রয়োজন ছিল না, ওইটা ছাড়া তো তারা আসতে পারতো না। যে কারণে ওই কাজটা তাহলে কি রেদওয়ান ভাই বলতে পারেন যে বিগত যে 3টি নির্বাচন হয়েছে সাংবিধানিকভাবে যে সংকটটা তৈরি করা হয়েছে, এই নির্বাচন 3টি হচ্ছে অবৈধ ছিল ক্রিকেট বোর্ডের? এটা সাংবিধানিকভাবেই তারা অবৈধ ছিল, সাংবিধানিকভাবে আমি মনে করি অবৈধ ছিল। কারণ সংবিধানটাকে তারা তাদের মতো করে সাজিয়ে এই মানে ওই স্বৈরাচারী কায়দায় এই গত 3টা বোর্ড তারা পরিচালনা। আরেকটি কথা সেটা হচ্ছে কি, ধরুন এই বোর্ড পরিচালক তাদের মানে বোর্ড সভাপতি যেটা বলছি, উনি তার নিজের পছন্দের লোকদের আনার ক্ষেত্রেও তো কিছু কিছু জায়গায় সংশোধন আছে। যেমন আপনি যেটা জেলা বিভাগের যে 72টা জেলা বিভাগের যে একটাই উদাহরণ দিই, আমি দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক এবং গ্রেটার ময়মনসিংহে যে কোনো কাউকে জিজ্ঞেস করতে বললে বুঝবেন যে আমার অবস্থানটা কি। সেই ক্ষেত্রে 2013 সালের কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে আমার জেলাতেও তারা ওই সাংবিধানিক কারণে আমার রেজুলেশনকে ফেলে দিয়ে ওই সাংবিধানিক কারণে শুধুমাত্র জেলা প্রশাসককে দিয়ে মির্জা আজমের ভাই, যে কোনোদিন কোনো খেলার আশেপাশে ছিল না, তাকে কাউন্সিলর তৈরি করে এনে তারা ভোট। একই অবস্থা তো সব জায়গায়, সেম ঘটনাটা সব জায়গায় ঘটছে। শুধুমাত্র জেলা ক্রীড়া সংস্থা বলেন, জেলার কাউকে কোথাও। আচ্ছা রেদওয়ান ভাই, অনেকটা প্রসঙ্গে চলে যায়। আপনারা এক সময় ছিল যে আপনার ক্রিকেট বোর্ডের নির্বাচন যেটা হতো, সকল কাউন্সিলরের ভোটে তারপর রেশিও মানে কে কত ভোট পেয়েছে তার উপর ভিত্তি করে আপনি পরিচালক নির্বাচিত হতো। পরবর্তীতে 2008 সালে যে নির্বাচন হলো নভেম্বরের 29 তারিখে, সেই নির্বাচনে হলো হচ্ছে আপনার যে ক্যাটাগরিটাকে সেপারেট করা হলো, ক্যাটাগরি 1, 2, 3। হ্যাঁ, ক্যাটাগরি 1-এ যেটা হচ্ছে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার থেকে আপনি 10 জন পরিচালক নির্বাচিত হতেন, এবং সেটা কিন্তু প্রত্যেকটা বিভাগকে করা হয়েছে যে কোনো বিভাগ, বৃহৎ বিভাগ 2 জন পরিচালক, ছোট বিভাগ হচ্ছে 1 জন পরিচালক। এই যে ছোট বিভাগ, ধরেন কিছু কিছু ক্ষেত্রে সিলেট বিভাগ, বরিশাল বিভাগে ভোট মাত্র 4টা 5টা, এই সমস্ত বিভাগের থেকে আপনি যদি একজন প্রস্তাবক, একজন সমর্থক থাকে, তাহলে একটা মাত্র ভোট হলে কিন্তু ওই পরিচালক কিন্তু নির্বাচিত হয়ে যায়। এক্ষেত্রে কি অনেকটা পথটা সহজ করা হলো না তাদের জন্য? এটার নেগেটিভ পজিটিভ দুইটা দিক আছে। এক সময় ওই যে একটু আগে বললাম যে আমাদেরকে মনে করা হইতো যারা জেলা বিভাগ ক্রীড়া সংগঠন, আমরা ঢাকা আসি, টাকা পয়সা নিয়ে চলে যাই। এই বিষয়টা তখন আমাদের তখন অলিম্পিকের মহাসচিব কুতুব ভাই, উনি অনেক সহযোগিতা করেছেন তখন, সেই সাথে জামালি সাহেব আমাদের সহযোগিতা করেছেন। আমরা তখন চিন্তা করছি যে টাকা পয়সা কিভাবে ছাড়া, অর্থায়ন ছাড়া কিভাবে সংবিধানটাকে সমুন্নত করা যায়, ওই চিন্তার থেকেই কিন্তু এই প্ল্যানিংটা আসছে। আমরা যদি ঢাকার সংগঠকদের সাথে থাকতাম, আপনি জানেন ঢাকার সংগঠকেরা জেলা বিভাগের সংগঠকের সাথে অনেক বেশি প্রভাবশালী এবং অনেক বেশি বিত্তশালী। তারা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জেলা বিভাগের বেশ কিছু সিলেক্টিভ লোককে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়ে নিত। সেই জায়গায় চিন্তা করছি, পাশাপাশি আমাদের জেলা বিভাগের সংগঠকের মানে একটা স্থায়ী জায়গাও আমরা চিন্তা করছি। দুইটা চিন্তার থেকে আমরা ওই অ্যামেন্ডমেন্ট আনছি, যাতে করে আমরা যেটা প্রথমে ছিল যে 70 ভোটেই, আমাদের তখন ছিল 71-72 সাল ময়মনসিংহ বিভাগ ছিল না, 71 ভোটেই এই 10 জন পরিচালক নির্বাচিত হবে। আমরা ক্লাব থেকে সেটা সরাই নিয়ে আসছি, তখন ছিল 71। পরবর্তীতে আবার চিন্তা করে দেখলাম এই 71 ভোটেও যদি হয়, সেক্ষেত্রেও টাকা পয়সা যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। সেটাকেও তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু প্রতি বিভাগ থেকে পরিচালক আছে, ওই পরিচালকটা স্ব বিভাগ থেকেই চলে আসুক। সেক্ষেত্রে ছোট বিভাগের ক্ষেত্রে একটা সমস্যা আপনি ধরলেন, সেটা হতে পারে। তো আমি মনে করি সেই বিভাগ যদি মনে করে যে তারা মিলেমিশে একজন যোগ্য ক্রীড়া সংগঠন, কেন এটা কি এমন হয় না যে আপনি ধরেন টোটালটাকে ভোট হবে কিন্তু আপনি রেজাল্টটা হবে বিভাগ অনুযায়ী? না, এটা কি করা যায় কিনা? তাহলে এটা করতে পারেন। অ্যামেন্ডমেন্টের ভিতরে আমি কিছু অ্যামেন্ডমেন্ট আজকে আপনার সাথে শেয়ার করব। সেটা হলো যে জেলার থেকে যে কাউন্সিলর মনোনয়ন বিভাগ থেকে যেটা হবে, সেই জায়গায় যাতে গণতান্ত্রিকভাবে হয়, একটা মিটিং করে রেজলিউশন করে নামটা যাতে আসে, এই একটা। আর ওই যে যেটা বললেন যে বিভাগ থেকে নির্বাচন করবে, ঠিক আছে, বিভাগীয় ভোটই হবে। তো বিভাগ একজন প্রস্তাবক, একজন শুধুমাত্র প্রস্তাবক সমর্থক বিভাগ থেকে নিতে পারবে, এটাকে একটু চেঞ্জ করে জেলা বিভাগের অন্য জায়গা থেকে প্রস্তাবক সমর্থক হইতে পারে। এটা যদি আনি তাহলে এই সমস্যাটা থাকবে না।
আপনার সেটা আমরা করতে পারি। আর আমি আমি আবারও বলি, টুটুল ভাই যে ভুলটা করেছিল এই প্লেয়ারদের পরিচালক পদটা শূন্য করার ক্ষেত্রে, তা নইলে অন্তত সুন্দর একটা সংবিধান হইতো, এটা আপনি জানেন। আমি প্লেয়ারদের প্রতি সম্মান রেখে বলবো, প্লেয়ারদের ক্রিকেটে সাবেক খেলোয়াড়দের মুখ্য ভূমিকা পালন করার সুযোগ আছে। সেই ক্ষেত্রে যারা প্লেয়ারদের থেকে যে কাউন্সিলরগুলি হয় সেখানে আরো আছে, যেমন জাতীয় ক্রীড়া পরিষদ আছে, বিশ্ববিদ্যালয় আছে, আম্পায়ার অ্যাসোসিয়েশন আছে, বিকেএসপি আছে। এগুলি প্লেয়ারদের থেকে সরাই দিতে হবে। সরাই প্লেয়ারদের একটা কোঠা তৈরি করে সেখানে 2 জন পরিচালকের প্রস্তাব করছে। এটা কি এমন যে শুধু প্লেয়ারদের জন্য একটা আর বাকি যারা আছে তাদের? না না না, শুধু প্লেয়ারদের মধ্যে থেকে 2 জন পরিচালক আসে, দরকার আছে। আচ্ছা, তাদের দরকার আছে। বাকিদের মধ্যে আর বাকিদের মধ্যে একজন ওই মানে ইউনিভার্সিটি বিকেএসপি না। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা কালো আইনের মতোই দেখা যাচ্ছে যে বোর্ড সভাপতি কর্তৃক মনোনীত 5 অধিনায়ক তারা কাউন্সিলর হতে পারবেন কিন্তু নির্বাচন করতে পারবেন না। বিষয়টা কেমন যাচ্ছে যে আপনার কাউন্সিলরশিপের যোগ্যতা আছে কিন্তু নির্বাচন, এটা কি একটা কালো আইনের মতো মনে হচ্ছে না? এটা ফেলে দেওয়া উচিত। যারা কাউন্সিলর হবে তাদের অবশ্যই নির্বাচন করার সুযোগ দিতে হবে। না, এটা তো অধিকার, তাই না? কাউন্সিলর হওয়া মানে আবার সেটা বোর্ড 5 জন প্রতিনিধি বোর্ড দেখ বা প্রেসিডেন্ট দেখ, যারাই দেখ, আমি বলি যারাই আসবে এখানে তো ক্রাইটেরিয়া বলা আছে সাবেক অধিনায়কদের মধ্যে থেকে। অধিনায়কদের তো প্রত্যেকেই ক্রিকেট মেধা আছে, প্রত্যেকেই ক্রিকেট সংগঠক, যে খুশি সে আসুক, সেই ক্ষেত্রে আমার কোনো ইয়ে নাই। সেজন্য বলতেছে ওইখানে 2 জন আসলে, আর বিসিবির টেকনিক্যাল জায়গাগুলিতে প্লেয়ারদের অবশ্যই প্রয়োজন, সেখানে কিন্তু আমি পারবো না। আমি সংগঠক হিসেবে আমি যদি পরিচালক হই আমি এটা অর্গানাইজ করতে পারবো, কিন্তু টেকনিক্যাল জায়গায় কিন্তু আমি যাইতে পারবো। আচ্ছা, টেকনিক্যাল জায়গায় কাজ করতে হবে প্লেয়ারদের। ভাই আরেকটা ব্যাপার চলে আসছে, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আপনার আমলেই তো নারী ক্রিকেটটা ফ্লারিশটা করছে খুব ভালোভাবে। এখন একটা সময় কি আসছে না যে নারী ক্রিকেট লিগ নিয়মিত হয়, সেখানে জেলা বিভাগের তারা প্রতিনিধিত্ব করে, তারা খেলে পার্টিসিপেট করে। নারী ক্রিকেট লিগে আপনি শুরু করছিলেন একটা লিগ, এখন সেই লিগটা 2টা ধাপ হচ্ছে, এখন ইন্টারন্যাশনালি রেপুটেটেড বাংলাদেশি মেয়েরা ভালো করতে। এখন এইখানে কি এমন মহিলাকে বাংলাদেশের সকল জেলায় মহিলা ক্রীড়া সংস্থা আছে, এখানে কি নারী ক্রিকেটের জন্য একটা পরিচালক পদ আপনার কোটা হিসেবে রাখা প্রয়োজন অনুভূত হচ্ছে না এখন? অবশ্যই আপনার সাথে আমি একমত। অবশ্যই একজন নারী পরিচালক আনা উচিত এই নারী ক্রিকেট দেখার জন্য। তবে এটা আরেকটু সময় লাগবে, নারীরা এখনো ওই পর্যায়ে এসে দাঁড়ায়নি। না, সমাজের সব ক্ষেত্রে তো তাদের প্রতিনিধিত্ব আছে। তো ক্রিকেট বোর্ডে প্রতিনিধি থাকলে এটা দেখতে আপনাদের ভালো লাগার কথা। ভালো লাগা অবশ্যই থাকা উচিত শামীম ভাই। তারপর আমি বলবো, আপনি দেখেন বিশ্ব নারী ক্রিকেটে দেখেন সবগুলি দলনেতা, কোচ, ম্যানেজার ম্যাক্সিমাম পুরুষরাই থাকে, কারণ সক্ষমতার একটু প্রয়োজন আছে, সক্ষমতার একটু দরকার আছে। তো হ্যাঁ, নারী কমিটিতে যদি নারী আনা সম্ভব না হয়, তা নারী যেটা ওমেন উইং এর যে একটা কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি, যেটা স্থায়ী কমিটি বলা হয়, ওইখানে নারীদের মেম্বার করা উচিত, তাদের মতামত নেওয়া উচিত, নিয়ে তারপরে কার্যক্রম, যেটা আমি করছি ওই সময়। এবং আমাদের নারী ক্রিকেটটা আমি যখন চেয়ারম্যান হলাম, তার আগের খুব একটা ভালো পরিস্থিতি ছিল না, তার আগেই শুরু হয়েছে। কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে নারীদেরকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ভিতরে রাখতে হবে। আমি বৈদেশিক প্রশিক্ষণের কথা চিন্তা না করে দেশীয় কোচদের নিয়ে দীর্ঘমেয়াদী সারা বছর আমি বগুড়াতে এবং চট্টগ্রামে প্রশিক্ষণে রেখেছিলাম, যার ফল আমরা পেয়েছি। আমরা দেখেন সেই সময় একটা ত্রিদেশীয় সিরিজ, সাউথ আফ্রিকার সিরিজ, আমরা সিরিজ জিততে না পারলেও আমরা শ্রীলঙ্কার মতো দল, সাউথ আফ্রিকার মতো দলকে কিন্তু আমরা ওই সময় হারিয়েছি, যেটা এখন হচ্ছে, এখনো সেই পর্যায়ে আছে আছে। আর আমরা যে বাছাই ক্রিকেটটা করলাম আইসিসি 10টা দেশ নিয়ে, সেইখান থেকেই ওয়ার্ল্ড কাপ আছে। আমরা তখন ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন না করলেও আমরা ওডিআই স্ট্যাটাস, টি20 স্ট্যাটাস কিন্তু সেই সময় পেয়েছি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় চলে যাচ্ছি যে আপনি গণতন্ত্র, যেহেতু সরকার এখন সব ক্ষেত্রে সংস্কার করছে, সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, বিশেষ করে আপনার রাষ্ট্রের সংবিধান পর্যন্ত সংশোধনের জন্য আপনি ডক্টর কামালের শরণাপন্ন হয়েছেন, এখন সবই হচ্ছে। এখন আপনিও বলছেন যে ক্রিকেট বোর্ডের এই গঠনতন্ত্র, এটাও আপনি সময় উপযোগী করার দাবিটা উঠছে, ভালো কথা। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, আপনার কালকে কিন্তু কথা বলেছেন, সেখানে কিন্তু ক্রিকেট বোর্ডের দুর্নীতিও একটা বিষয় ছিল, যে ক্রিকেট বোর্ড যে দুর্নীতি করেছে, ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতি অপবাদ আছে, সেটা আপনারা উদ্ঘাটন করতে চান। ক্রিকেট বোর্ডকেই সে দুর্নীতি শ্বেতপত্র দিতে বলছেন। এখানে আপনার সার্চ কমিটিও কিন্তু সেই ধরনের উদ্যোগ নিচ্ছে। আসলে কিভাবে ক্রিকেট বোর্ডের দুর্নীতিতে আপনারা উদ্ঘাটন করতে চান বা তারা আপনাকে সহযোগিতা করতে চায়? আপনি একটা খুব ভালো প্রসঙ্গে আসছেন শামীম ভাই। দেখেন,
5 তারিখের পর যে পরিস্থিতি সারা দেশে তৈরি হয়েছে, অনেক বড় বড় ব্যক্তিত্ব দুর্নীতির কারণে পালিয়ে গেছে। এখন যারা আছে তারা কিন্তু পালাতে চাচ্ছে না। এখানেই প্রমাণ করে যে বড় একটা দুর্নীতি তাদের ভিতরে আছে, যেটাকে তারা সামাল দিয়ে চলে যেতে চায়। কিন্তু আমরা কালকে দুর্নীতির বিষয় নিয়েই প্রসঙ্গ তুলেছি। আমরা দুর্নীতির একটা সুষ্ঠু তদন্ত চাই এবং কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। এখন আমরা কতটুকু দুর্নীতি হয়েছে, যেহেতু আমরা বোর্ডে ছিলাম না, ব্যক্তিগতভাবে আমাকে কোনোভাবে বোর্ডে আসার সুযোগ দেওয়া হয়নি, বা আমাদের যারা ছিলেন কেউ দুর্নীতি নিয়ে কথা বলছি, এটা কিন্তু 12-র পর থেকে আসছে। আপনি মানে নাজমুল হাসান পাপনের আমলটাই কি ধরা হচ্ছে এবং এই পুরো আমলে কিন্তু সিও হিসেবে কিন্তু সেটার জন্য আমরা অবশ্যই ভূমিকা রাখবো। আমরা আলোচনা করে তদন্ত এই যে পরবর্তী যে 3টা মেয়াদ, যে 3টা মেয়াদে আপনারা বাইরে ছিলেন, আপনি বিশেষ করে আপনি বাইরে ছিলেন, এই 3 মেয়াদে কিন্তু পাপনের সাথে কিন্তু সিও হিসেবে কিন্তু নিজামুদ্দিন চৌধুরী সুজন ছিলেন। হ্যাঁ, তিনি তো দাপ্তরিক সকল ক্ষমতার অধিকারী, তাই না? তার স্বাক্ষরই আপনার সকল বিল ভাউচার বলে দেওয়া। ওই আবার সাংবিধানিক প্রসঙ্গটা এসে ওনাকে কিন্তু সাংবিধানিক ভাবেই এই আপনি যে দুর্নীতির কথা বললেন সেটা ওনারাই সুযোগ করে দিয়েছেন, ওনাদের দুর্নীতিটাকে ওনার মাধ্যমে ঢাকার জন্য আমি মনে করি। তারপরেও সিও সহ এবং যারা ছিলেন প্রত্যেকের দুর্নীতি বের হয়ে আসবে যদি আমরা তদন্ত চাই। এটা কেমন হয় না, ধরেন যদি কোনো তথ্য থাকে আপনি আমাদেরকে দিবেন, আমরা সেই তথ্য নিয়ে আমরা আগাবো যত দূর। এমন কি হয় না যে আপনি সরকার বলছে যে তাদের যে সরকারি কর্মকর্তা আছে তাদের আয় ব্যয়ের হিসাব বা তাদের সবকিছু সম্পদ হিসাব এখন নেওয়ার জন্য কথা উঠছে, এমন কি হয় না যে আপনার 1999 সালে যে সিও 5,000 টাকা বেতনে চাকরি করলো, মানে চাকরিতে ঢুকেছে, এখন তার বেতন 3 লাখ টাকার উপরে, তার যে এই যে সময় তার যে কত টাকা সম্পদ তৈরি করেছে, এটা কি প্রতি বছর আয়কর রিটার্ন দেখে বা অন্য কিছু দেখে এটা কি সম্পদের বিবরণটাকে বের করা যায় না? বিসিবির কাজগুলো দেখেন, সেটা হলো পারিপার্শ্বিকতা, সামাজিক বা মানে প্রশাসনিক যেভাবে হোক, যেটা বলেন, একজন পিয়ন আমরা যতটুকু জানি সিকিউরিটি প্রধান, তাকে বিধি বহির্ভূত নিয়োগ দেওয়া হয়েছে কিশোরগঞ্জের লোক বলে, সম্ভবত কিশোরগঞ্জের লোক বলে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিসিবি কিন্তু শেখ হাসিনা মুক্ত হয় নাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলি আছে। এদের দুর্নীতিবাজদের রেখে আপনি ক্রিকেট বোর্ড কি করে দুর্নীতি মুক্ত? এইটাই আমি সেই কথাটা আসতে যাচ্ছি। এদেরকে মানে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, এদের যারা যখন নিয়োগ হয়েছে সম্পদের হিসাব এখন পর্যন্ত, এখন যারা আছে তাদের সম্পদের হিসাব মিলেলেই দুর্নীতি বেরিয়ে আসবে এবং এটা হওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এখন এবং এটা ফারুক ভাইকে পদক্ষেপ নিতে হবে। ওনার সভাপতি আমি বলবো না যে ওনাকে আমি পরামর্শ দিচ্ছি, ওনার অনেক মেধা আছে, সেই মেধা থেকে রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনা করে আমরা আশা করব যে ফারুক ভাই এটা কি এমন করা যায় না, এটা কি এমন করা যায় না রেজন ভাই, যে আপনি ধরেন সিও এবং যে চিফ অ্যাকাউন্টেন্ট যিনি আছেন তাদের নামে সরাসরি দুর্নীতি সহায়ক বলা হচ্ছে, তাদের দুইজনকে আপাতত স্থগিত রেখে এই দুর্নীতি তদন্তগুলো উদ্ঘাটন করা যায়? হ্যাঁ, দুর্নীতি তদন্তের ভিত্তিতে তাদের রাখলে তো আপনি উদ্ঘাটন করতে পারবেন না। তদন্তের বিষয়টা হইতে হবে কোনো আলাদা কোনো প্রাতিষ্ঠানিক। এখন কথা হচ্ছে কি যে আপনার আভ্যন্তরীণ যে রিপোর্ট গুলো হয়েছে বিশেষ করে আভ্যন্তরীণ তদন্ত হয়েছে, সেই তদন্ততে কিন্তু ক্রিকেট বোর্ড বিল ভাউচার দাখিল করে সে আপনার কোনো মতে একটা হিসাবটা মিলিয়েছে। এখন এইটা কি এমন হয় না যে ওই যে বিল ভাউচার যাকে দিলেন যে সে কত টাকা প্রকৃত পেল, এইটা কি আপনার তার অ্যাকাউন্ট খোঁজ করলে কি এই জিনিসগুলো বের করা যাবে না? তারা যেটা বলে যে কোনো বিল ভাউচার আগে প্রি অডিট পোস্ট অডিট দুইটা হয়, তারপরে বিল পেমেন্ট করা হয়। গলতটা ওইখানেই ভিতরেই। প্রি অডিট পোস্ট আপনি ধরেন আমি একটা কোম্পানির সাথে ট্রান্সপোর্টের আমি একটা চুক্তি করছি, প্রি অডিট পোস্টের এই যে চুক্তিটা আমি করছি সেটা ওই পারস্পরিক অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ কিনা, একটা বাস ভাড়া বাইরে কত, আমরা কত টাকায় চুক্তি করছি, এই বিষয়গুলো, এবং কোম্পানির কত টাকার চেক দিলাম, সেইখান থেকে চেকের এগেনস্টে আলাদা কোনো ডিসবার্স হয়েছে কিনা, এগুলি ভিতরে গিয়ে খুঁজতে হবে। খুঁজলে আমাদের তদন্তটা বেরিয়ে আসবে। এখন যেটাতে ডাকতে যাচ্ছে যে পিএডি পোস্ট অডিট করে আমরা বিল ভাউচার সই করি, এটার ভিতরে যাইতে হবে। ভিতরে না গেলে আমরা তদন্ত বের করতে পারবো না।
তারা ওইটা দিয়ে পার পেয়ে যাবে। আপনি সেই জন্য আমাদেরকে অত্যন্ত শক্তিশালী হইতে হবে এই জায়গাটিতে। রেজন ভাই, আমি যতটুকু জানি সেটা হচ্ছে এই সিও 1999 সালে আসছেন 5,000 টাকা বেতনে, এখন আপনি 2024 সালে উনি 3 লাখ টাকার উপরে বেতন পান মাসে। আপনার এই 25 বছর চাকরিতে ওনার বেতন মানে বেতনের বর্ধিত সংখ্যাটা তো আপনি ওয়াসার তাসকিনের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। ওয়াসার তাসকিন যেমন দীর্ঘদিন ছিল একই পদে, এমডি পদে, উনিও একই পদে আছে। সাধারণত এই সমস্ত পদগুলোতে আপনার তো একটা চুক্তিভিত্তিক হয়, তো উনি কিভাবে এতদিন থাকতে পারেন? আসলে সিও নিয়োগ প্রক্রিয়াটাই সঠিক নয়। সিও নিয়োগ প্রক্রিয়া আমি যতটুকু জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেটা হলো একটা কন্ট্রাক্টের মাধ্যমে হয়, একটা নির্দিষ্ট সময় মেয়াদের মাধ্যমে। কিন্তু আমাদের এই এটা ইভেন আইসিসি এসিসি সব জায়গায় একই অবস্থা, সকল বোর্ডেরও, ক্রিকেট বোর্ডের একই অবস্থা। আমাদের ক্রিকেট বোর্ডের নিয়োগ প্রক্রিয়াটা এমন পর্যায়ে গিয়ে ঠেকছে যেটা স্থায়ী হয়ে গেছে। স্থায়ীকরণের পিছনেও হয়তো যারা বোর্ড পরিচালক বা যারা বোর্ড পরিচালনা করতেন তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। সেইখানেও টাচ করলে আমরা দুর্নীতির বিষয়ে তাদের খুঁজে বের করতে পারবো। রেজন ভাই, আপনি ক্রিকেট বোর্ডের সর্বশেষ এজিএমে অতিথি হিসেবে আপনি ছিলেন, আমি যতটুকু জানি। আপনি নিশ্চয়ই অডিট রিপোর্টটা, ক্রিকেট বোর্ডের সর্বশেষ অডিট রিপোর্টটা দেখেছেন। আপনাদের সময় যে অডিট রিপোর্ট হতো সেই অডিট রিপোর্টে কিন্তু কিছু ডিটেলস ডিসক্রিপশন ছিল, যেমন আপনি রিসিভেবল একটা খাত আছে, অর্থাৎ আপনি কার কার কাছে কত টাকা পান সেই হিসাবটা কিন্তু দাখিল করা থাকতো। ক্রিকেট বোর্ডের আপনি সিও থেকে শুরু করে যে একেবারে কর্মচারী যে গেটম্যান হিসাবে, গেটম্যান পর্যন্ত সবার বেতন, সবার নাম, তাদের ডেজিগনেশন এবং বেতনটা উল্লেখ থাকতো। এখন কিন্তু আপনার এই সর্বশেষ 2017 পর থেকে কোনো অডিট রিপোর্টে এই বিষয়টা উল্লেখ নেই। এই জায়গাটা কি মনে করেন না যে একটু অস্বচ্ছ প্রক্রিয়া দেওয়ার জন্য এটা করা হয়েছে? অস্বচ্ছ প্রক্রিয়া, অবশ্যই এটা একটা অস্বচ্ছ প্রক্রিয়া। আপনি কত টাকা খরচ করলেন, কি খাতে করলেন, কত টাকা পাবেন, কার কাছে এটা তো উল্লেখ পাবেন, সেটাই কত টাকা পাবেন সেটা টোটাল অ্যামাউন্ট দেওয়ার সুযোগ নাই। এটা কি এমন সেখানে উল্লেখ করতে হবে যে আমিরের দোয়ান আমি কত টাকা নিয়েছি, এটা কি এমন কেন নিয়েছি, এটা কি এমন কাউকে বাঁচানোর জন্য, নিজের কাউকে বাঁচানোর জন্য আমি তার নামটা লিখি নি? অবশ্যই অবশ্যই আমাদের সাথে একমত। ওই বাঁচানোর জন্য হয়তো নামটা লিখে নেই। অনেকেই আছে যারা দীর্ঘদিন হিউজ টাকা রিসিভ করছেন, তারা বিভিন্ন আর ভৌতিক নিয়োগ কারা পেলো তাদের নামগুলো না জানার জন্য আমরা ওই তালিকা বেতনভুক্ত কর্মচারী কর্মকর্তার তালিকা দেওয়া হয় নাই। অবশ্যই একমত আপনার সাথে। আপনারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন কিভাবে, মানে পরবর্তী দিকে আপনারা বিষয়গুলো অ্যাড্রেস করবেন? আমরা যদি এখন কাউন্সিলর হয়ে আসতে পারি, না তার আগে তো আপনাদের, না রেজন ভাই, তার আগে তো আপনাদের একটা ফোরাম আছে, যেমন আপনি ক্রীড়া উন্নয়ন পরিষদেরও একটা নেতা, যেটা হচ্ছে বিএনপি সমর্থন করে সেটা, তারপরে হচ্ছে আপনি নিজে সাবেক পরিচালক, আপনাদেরও একটা ফোরাম আছে। এই জায়গাগুলো থেকে আপনি বিষয়গুলো অ্যাড্রেস করবেন। এই জায়গায় অ্যাড্রেস করার চাইতে এই জায়গায় দুই ভাবেই করা যেতে পারে। এই সমস্ত দুর্নীতি দমন কমিশন আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, আমি সেটাই বলতেছি, দুর্নীতি দমন কমিশন আছে। মূল ভূমিকা হলো যারা ক্রিকেটের পার্ট, স্টেক হোল্ডার, জেলাগুলি, বিভাগগুলি, ক্লাবগুলি, প্লেয়াররা সবাই সম্মিলিতভাবে যদি একটা তদন্ত প্রক্রিয়া আমরা যাই, আমরা দাবি করি, তাহলে না দুর্নীতি দমন কমিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা আগ্রহী হবে যে সবাই যেহেতু চাচ্ছে তাহলে অবশ্যই এটা একটা ভালো তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র ক্রীড়া উন্নয়ন পরিষদ চাইলে সেটাকে এক পেশে হয়ে যাবে। আমরা চাই সমস্ত জেলা, সমস্ত বিভাগ, সমস্ত ক্লাব এবং যারা প্লেয়ার আছে সম্মিলিতভাবে একটা তদন্ত প্রক্রিয়ায় যাওয়া চাই, এটা আমাদের সভাপতির কাছে চাওয়া। যদি আমরা এটা চাই এবং এটাকে যদি আমরা হাইলাইট করতে পারি যে জেলাগুলি তদন্ত যাচ্ছে, বিভাগ যাচ্ছে, ক্লাবগুলি যাচ্ছে, তাহলে কিন্তু এটা শামীম ভাই সবচেয়ে ভালো দিক। রেজন ভাই, আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো, অনেক আলোচনা করতে পারলাম। দর্শক, সময় সংক্ষেপের কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তীতে আমরা আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।